মধ্যে অভিযুক্তদের মধ্যে 14 জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর। শনিবার সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো না। যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি, কোনো ডকুমেন্ট চেয়েছি, কোনো কাউকে হাজির করতে বলেছিল, হাজির করে এরকম কখনোই বলতে পারবে না। নানান জল্পনা কল্পনা ও শঙ্কার অবসান, অবশেষে সেনাপ্রধান সঠিক লাইনে আসলেন। আমাদের যে প্রত্যাশা, আমাদের যে চাপ, এতদিন সেনাবাহিনীর দুষ্কৃতিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এবং সেনা প্রধানকে টার্গেট করে এতদিন যে কথাবার্তা বলেছি, যে ধমক দিয়েছি, যে চাপ তৈরি করেছি জনগণের পক্ষ থেকে, সেই উদ্দেশ্য সফল হয়েছে। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তারা একজুট কেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কথা বলছেন এবং সংগঠিত হয়ে বর্তমান অপরাধী সেনা অফিসারদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন? এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, তাহলে দেখুন যে অনেক সেনা অফিসাররা শেখ হাসিনার সময় মনে করতেন তারা জামাত বিএনপির সমর্থক, তাই তাদের নামে শেখ হাসিনা যে বিভিন্ন মামলা দিয়ে গুম করে বিভিন্নভাবে নির্যাতন করেছিলেন এবং তাদের প্রাপ্য চাকরিতে থাকা অবস্থায় প্রাপ্য না দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছিলেন, তাদেরকে আজকে 1.5 বছরের মতো সময় হয়ে গিয়েছে, শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু তাদের প্রাপ্য এবং অধিকারটা এখনো ওয়াকারুজ্জামান ফেরত দেন নাই। কি অদ্ভুত ব্যাপার দেখেন, 1 বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মোটামুটি মিলে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুম খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা এর আগে কখনোই দেখা যায়নি এবং এর একটি বিরল ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুম খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা এর আগে কখনোই দেখা যায়নি এবং এর একটি বিরল ঘটনা। তো সেজন্যই এটা বারে বারে আলোচনার দাবি রাখে। এখন ভিডিও বড় করবো না, যে কারেন্ট সিচুয়েশন, সেই সিচুয়েশন হচ্ছে যে অভিযুক্ত জেনারেলরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে পারতেছে না। প্রথম মনে করা হয়েছিল যে ওয়াকারুজ্জামান যেভাবেই হোক তিনি বড় বড় দলগুলোর সঙ্গে কথা বলে বা কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে বা সরকারের ভিতরেই তিনি আলাপ আলোচনা করে যেভাবেই হোক তিনি ম্যানেজ করে ফেলবেন, একটা বিশ্বাস ছিল ইনডেমনিটি বা যে কোনো কিছু। কিন্তু জেনারেল ওয়াকার সেক্ষেত্রে সে চেষ্টা না করে তিনি করেছেন যে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা। আমি আগেই বলেছি আপনাদেরকে যে জেনারেল ওয়াকার জনের প্রতি আপনারা বিশ্বাস রাখেন, তিনি এমন কোনো কাজ করবেন না যেটা আসলে দেশের ক্ষতি হয়। তিনি চেয়েছেন কি যে এই অভিযুক্তরা আসলে ন্যায় বিচার পাক, আইনি সহায়তা তো সবারই অধিকার, যে যত বড় অপরাধী হোক না কেন তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে দেশের আইনে। সুতরাং সেটা ওয়াকার চেয়েছেন এবং আস্তে আস্তে আসলে এইসব অভিযুক্ত জেনারেলদের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময় আবার দুটো জিনিস ঘটেছে। একটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও এই বিচার কার্যকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে এই গুম খুন যে হয়েছে এটার বিচারের যে উদ্যোগটা এটা সত্যি প্রশংসনীয় এবং এর ফলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাংলাদেশ একটা এগিয়ে গেল। এখন এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং হিউম্যান রাইটস ওয়াচ, এই দুইটা শক্তিশালী অর্গানাইজেশন, তারা এই অভিযুক্ত জেনারেলদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তাকে স্বাগত জানিয়েছে। সুতরাং এতে এই জেনারেলরা আসলে তাদের মনোবলটা অনেকটাই হারিয়ে ফেলেছেন। এবং এই সম্প্রতি যে 24 জন সেনা অফিসারদের বিরুদ্ধে গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তার ভিতরে মেজর জেনারেল কবির হচ্ছে একজন, যিনি অলরেডি তামাবিল সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছেন এবং তাকে দেশের ভিতরেই কিছু লোকজন সহায়তা করেছেন শোনা যাচ্ছে। রামপুরাতে বিজিবির ইউনিফর্ম গায়ে দিয়ে যে লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হক 27 জনকে হত্যা করেছেন চায়না 7.62 সাবমেশিন গান সেমি অটোমেটিক দিয়ে, তো তিনি বলেছেন যে তাকে নাকি এই মেজর জেনারেল কবির ফোন করে বলেছিলেন যে আর কোনো সময় নাই, শেখ হাসিনাকে রক্ষা করতে হলে গুলি করে নির্বিচারে মানুষ মারতে হবে, ওই কিছু মারলে বাকি এমনিতে পালিয়ে যাবে। তো এই লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হক তিনি এই মেজর জেনারেল কবিরের কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি এই গুলি চালিয়েছেন, যেটা তিনি অলরেডি সামরিক আদালতে দেওয়া তার জবানবন্দিতে উল্লেখ করেছেন। তো এই কারণেই এই মেজর জেনারেল কবির আহমেদ তিনি চিন্তা করলেন যে আসলে তার তো আর মাফ নেই, তো তিনি এই তামাবিল সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে গিয়েছেন এবং ধারণা করা হয় যে যতই আসলে জেনারেল ওয়াকারুজ্জামানের উপর তাদের ভরসা হ্রাস পাবে ততই তারা বেশি বেশি করে পালিয়ে যাবেন। অলরেডি সাবেক এমপি এবং মন্ত্রী মনে হয় পানি সম্পদ মন্ত্রী ছিলেন এনামুল হক শামীম, তার যে ভাই মেজর জেনারেল আমিনুল ইসলাম, যিনি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যিনি আনসারের প্রধান ছিলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি আনসারের প্রধান ছিলেন। তো তারপর একটা আনসার বিদ্রোহ আপনারা জানেন হাসিনা পলায়নের পরপরই, তারপর তাকে 12ই আগস্ট সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দিয়ে মেজর জেনারেল মোতালেবকে আনসারের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তো এই মেজর জেনারেল আমিনুল ইসলাম তিনি অলরেডি তার পুরো পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, তিনিও চলে যাবেন। তো এরকম আস্তে আস্তে আসলে অভিযুক্ত জেনারেলরা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে পারতেছেন না। তো এখানে অনেকে অনেক কথা বলে, আসলে কি মানে সেনাবাহিনীর ভিতরে একসঙ্গে এক জায়গায় বসলে অনেক ননপিসিয়ে কথাবার্তা হয়। একটা প্রমোশনের একটা বোর্ড ছিল, সেই প্রমোশন বোর্ডে যে 58 জন সেনা অফিসার ছিল তাদের ভিতরে অভিযুক্তরা বলতেছে যে স্যার আপনি থাকতে আমাদের অবস্থা হবে, আমরা কিভাবে যাবো এই মানে এই বিচারে আমাদেরকে নিয়ে যাবে,
আমরা সেনাবাহিনীর অফিসার, এটা তো সেনাবাহিনীর জন্য মান সম্মানের বিষয়, মানে চেয়েছিল যে জেনারেল ওয়াকারকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে। তো ওয়াকার সাহেব একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন, তিনি বলেছেন যে আসলে এটা তো আমাদের জন্য অনেক মানে কষ্টের যে আমাদের সেনাদেরকে দান্ডা বেরিয়ে নিয়ে যাবে। এখন আমি চিন্তা করতেছি যে আইনি সহায়তার ব্যবস্থা করবো যাতে তারা সর্বোচ্চ ন্যায় বিচারটা পায়, এবং এর জন্য যদি কোনো দলীয় ফান্ড লাগে আমি সেটাও সরকারের সঙ্গে আলোচনা করবো, এবং এবার আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে আলোচনা করবো। ওই যে অনেকে বলতেছে যে সেনাপ্রধান নাকি তাজুল ভাইকে হুমকি দিয়েছে, আসলে হুমকি দেয়নি, তিনি আলোচনা করেছেন এই মামলা বিষয় নিয়ে, এবং এটা কিন্তু আইনি আছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল মামলা হবে সবকিছু কিন্তু সেনাপ্রধানকে অবহিত করতে হয়, টুকটাক খুঁটিনাটিগুলো অবহিত করতে, এটা নিয়ম আছে, যেহেতু তিনি ওই বাহিনীর প্রধান। তো এই সমস্ত বিষয় আলোচনা করেই মূলত অনেকে আবার বলতেছে যে ওয়াকার সাহেব দেয়, কিন্তু মেজর জেনারেল বা জেনারেল পদমর্যাদা বা যারা অভিযুক্ত আছে তারা সেনাপ্রধান ওয়াকার জনের উপরে আর আস্থা রাখতে পারতেছেন না। এই জন্য এখন তারা নিজেদের পথ নিজেরাই বেছে যাচ্ছেন। এবং আমি গতকাল ভিডিওতে বলেছি যে ওয়াকারুজ্জামানের কাছে সময় আছে মাত্র 11 দিন, কারণ এই যে গুমখুনের অভিযোগে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে 22 অক্টোবরের ভিতরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করে দিতে হবে। তো এখন সময় খুবই কম। এখন দেখি আসলে যে কয়জন পালিয়ে যায় আর কয়জন গ্রেপ্তার হয়। এবং এও শোনা যায় যে কুখ্যাত মামুন খালেদ তিনি নাকি এখনো আছেন, পালিয়ে যাননি। এবং এই মামুন খালেদ সাবেক ডিজিএফআই কমান্ডার, এমন কোনো অপরাধ নাই শেখ হাসিনার জন্য তিনি না করেছেন। তো সেই মামুন খালেদকেও নাকি আবার রাজ সাক্ষী করার একটা পরিকল্পনা চলতেছে। মানে এই সরকারের কিছু ঝামেলাও আছে। দেখুন, মামুন খালেদের মতো একজন ক্রিমিনালকে রাজ সাক্ষী করা হচ্ছে বা হতে পারে, রাজ সাক্ষী হলে খালাস পেয়ে যায়। আবার যিনি পুলিশের প্রধান ছিলেন, যেই পুলিশের হাতে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছেন, সেই পুলিশের প্রধানকে রাজ সাক্ষী করা হলো। তো এগুলো আসলে আমাদেরকে ভাবায়। এবং এই সরকার কিন্তু যেভাবে আওয়ামী লীগের লোকদের গ্রেপ্তার করতেছে সেভাবে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী গ্রেপ্তার করতেছে না। হিউম্যান রাইটস ওয়াচ এর আগে অনেকবার বলেছে যে যেখানে 90%-এরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে, বাকি 19% ছাত্রলীগ যুবলীগেরা মেরেছে। কিন্তু আমরা দেখি যে গ্রেপ্তারের বেলায় 98% আওয়ামী লীগের, আর বাকি 2% হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল। এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা এই গ্রেপ্তারি পরোয়ানা জেনারেলদের বিরুদ্ধে এটাকে সাহায্য জানিয়েছে। তারা বলছে যে হ্যাঁ, এটা সঠিক পদক্ষেপ, কারণ যারা মেরেছে ভিডিও ফুটেজে দেখা গেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তো সরকারের এখানে এইসব বিষয়গুলো আছে। এখন এই 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বাট এর বাইরেও তো আরো অনেকে আছে, তাদেরকে ধরা হচ্ছে না কেন? এই যে এই মামুন খালেদকে রাজ সাক্ষী করা হবে, তারপরে নাজমুল খালেদার মামুন, তারপরে আমিনুল হক সে নাকি এখন পালিয়ে যাবে, এরকম আরো অনেকে আছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত উত্থাপন করা হচ্ছে না, যারা সরাসরি গুমখুনের সঙ্গে জড়িত, একদম কংক্রিট এভিডেন্স এর আগেও ছিল, এখনো আছে। তারপরে এই যে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? হয়তো ভবিষ্যতে হবে, আমরা ওয়েট করতেছি, হয়তো ভবিষ্যতে হবে, হয়তো সময় খুব কমাতে, সময় স্বল্পতা। বাট এটা নিয়ে অভিযোগ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইর সামি, এবং তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ বলি আমরা তাকে জানি। তো তিনি একটু মানে রাগান্বিত হয়ে পোস্ট দিয়েছেন। সামি লিখেছেন যে বিড়ালের বাচ্চারা জন্মের পরই তাদের চোখ খুলতে পারে না, সময় লাগে, মানে বিড়ালের বাচ্চা হইলে আর কি। যাদের মুখে ইদানিং বহু কথার খই ফুটছে, তাদের মুখের এসব কথাই আমি বছরের পর বছর বলেছি, এবং যা বলেছি আজকে আপনারা ঠিক তাই বলছেন। কিন্তু এই কথাগুলো আমি সেই হাসিনা পাই যাওয়ার পর থেকে বলতেছি, কিন্তু চেষ্টা করছেন এটা বলার বা প্রতিষ্ঠিত করার যে এইসব আপনারাই বের করেছেন। আসলে আপনারা বের করেননি, সবাই বের করেছে। এবং আমার মতো আরো যারা আছেন, যারা আপনাদের চোখ ফোটার বহু আগেই এই বলপূর্বক অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ নিয়ে স্বৈরাচারী ভয়াবহ নির্যাতনকারী একটা সরকার শাসনামলে, মানে হাসিনার আমলে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে এসব আদ্যপান্ত আমরা বের করেছি। এবং আমরা আজ আপনাদের এইসব কাণ্ড দেখে বেশ মজা পাই। কেন মজা পান? জুলকারনাইন সাইর সামি লিখেছেন যে আচ্ছা একটা কথা বলেন তো, টেকনাফের কমিশনার এমরান হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম আপনার তালিকা নেই কেন? শুধু একরাম না, শান্তিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম ওরফে সুমনকে গুমের সাথে সরাসরি জড়িত লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত কিভাবে কয়েক মাস আগে দেশ ছেড়ে পালিয়ে স্পেন চলে গেল, এবং গুমের সঙ্গে সরাসরি জড়িত এমন আরো বহু কর্মকর্তার বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের নাম আপনার তালিকাতে নেই কেন? কারণ কি? এখানে কোনো বৈষম্য হয়েছে নাকি সমঝোতা? এখানে বৈষম্য বা সমঝোতা বলার চেয়ে আমি সমঝোতাই বলবো, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি একটা ভিডিওতে যে এই প্রাথমিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 72 জন অথবা 73 জন সেনা অফিসারের নাম লিস্টে ছিল। পরে একটা নেগোসিয়েশনের মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে এটাকে কমিয়ে এই 22-23 আনা হয় আর কি। এর ভিতরে অনেকে আছে দেশের মানে চাকরি ছেড়ে চলে গিয়েছে, অনেকে আছে রানিং কাজ করতেছে সেনাবাহিনীতে। তো এইরকম 22-23 জনের একটা লিস্ট তৈরি করা হয়, পরে এটা বাড়িয়ে হয়তো বা 27-30 এরকম করা হয়। তো এইভাবে একটা সমঝোতায় কিন্তু অনেকে আসলে মানে অনেকের নাম আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা সমঝোতার ভিত্তিতেই বা অধিকতর তদন্ত করে যাদের অপরাধের একটা সার্টেন লিমিট পর্যন্ত গিয়েছে শুধু তাদের নামই লিস্ট করেছে, যাদেরটা ছোটখাটো বা আমি জানি না। কিন্তু এখানে সামি স্পষ্ট করেছে যে এমন অনেকেই আছেন যাদের বিরুদ্ধে সরাসরি গুমখুনের অভিযোগ, কিন্তু তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়েছে। কি অদ্ভুত ব্যাপার দেখেন, 1 বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মোটামুটি মিলে যাচ্ছে, একই রকম, একই ভাষা। সেটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব। আর 1 বছর কিছু বেশি আগে, মনে করেন ওই সর্বশেষ যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, শেখ হাসিনা কি বলতেন? বিএনপি জামাত ছাড়াও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে এটা না যে দলের অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ। সেই কারণে তারা কি করলো? আমিডামি নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগের একাধিক লোক নির্বাচন করতেছে। যেহেতু
আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, তার বাইরে তো জাতীয় পার্টি ছিল, আর খুচরা দলগুলি মিলে সেটা কাভার দিতে পারতো না। সুতরাং তখন আওয়ামী লীগ নানাভাবে বিভক্ত হয়ে গেল। নৌকা, তারপরে কোথাও ট্রাক, কোথাও ইগল, মূলত 3টা প্রতীক ছিল, ইগল, ট্রাক আর হচ্ছে নৌকা। ওই যে দেখেন প্রায় 30-40 জন স্বতন্ত্র প্রার্থী আসলো, একে আজাদ সহ, সব হলো ওই আওয়ামী লীগের লোক। কিন্তু যেহেতু নৌকা দেওয়া সম্ভব হয়নি, তারা অন্য প্রতীক নিয়ে চলে আসলো, ইগল অথবা ট্রাক। এবং একে আজাদের পক্ষে মনে আছে সাকিব আল হাসানও যে কিন্তু নির্বাচনী প্রচার অভিযান চালাইছে। তো এই হলো ব্যাপার। তো তখন তারাও মনে করতো যেখানে দল মুখ্য না, জনগণ মুখ্য। বিষয়টা তো সত্য এক অর্থে, কিন্তু আসলে তো আওয়ামী লীগ পারে নাই। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এক অর্থে সঠিক, আবার আরেক অর্থে বেঠিক। অর্থাৎ আওয়ামী লীগের মতন একটা বড় দল, যারা রিপ্রেজেন্ট করে 20 থেকে 25% ভোটার, তারা ছাড়া আসলে হয় না অংশগ্রহণমূলক নির্বাচন। সেটাকে কাভার দিতে পারে, এটা সত্য। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সত্যি, সেটা হবে যদি সবকিছুকে ছাপায়, যদি ভোটের পার্সেন্টেজ হয় ওই ডাকসুর মতন 70+, তাহলে কিন্তু সম্ভব। সেটা কি সম্ভব কিনা? যদি সেটা সম্ভব হয়, তাহলে কিন্তু আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক হবে। এখানে একটা সম্ভাবনা আছে, আমি বলি, যদি আমি বললাম যে এটা শেখ হাসিনার বক্তব্যের সাথে মিল পাওয়া যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ নিয়ে আমি একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পাশে অনেক নিচের অবস্থানে জাতীয় পার্টি, কিন্তু বিএনপির অবস্থানের অনেক নিচে জামাত ইসলাম না, অথবা জামাত ইসলামের বাইরে বিএনপি অনেক নিচে অবস্থানে না, বলতে গেলে কাছাকাছি 40-60 ধরেন। তো এরকম কাছাকাছি অবস্থানের আরেকটা রাজনৈতিক শক্তি, সেই সাথে ইসলামী আন্দোলন, তারাও একটা বড় ভোট রিপ্রেজেন্ট করে, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, তারপরে বাম গণতান্ত্রিক জোট, এনসিপি, এরা কিন্তু ওই আওয়ামী লীগের বলয়ের যে দলগুলো ছিল তার চেয়ে অনেক বেশি ভোট এরা ক্যারি করে। এই ভোটগুলোকে যদি তারা সমন্বিত করতে পারে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক যে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব। এই অর্থে কিন্তু ঠিক আছে। নতুবা কিন্তু যদি নির্বাচনের মানে মানুষের যদি মনে করে যে না আওয়ামী লীগ তো জিতবেই, বিএনপি তো জিতবেই, তাহলে কিন্তু হবে না। মানুষ যদি মনে করে বিএনপিও জিততে পারে, জামাতও জিততে পারে, এইরকম প্রতিদ্বন্দ্বিতা যদি তৈরি হতে পারে, তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক। আর যদি সেটা না হয়, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা হয়ে যাবে শেখ হাসিনার বক্তব্যের মতন, যে বিএনপি জামাত ছাড়াও নির্বাচন অংশগ্রহণ হবে, জনগণ পার্টিসিপেট করবে, আমি ডামি। এখানে তো বিএনপির আমি ডামি দরকার নেই, বিএনপির আমি হলেই যথেষ্ট, ডামি দরকার নেই। বরং এই ডামিদেরকে কিভাবে তারা মানে মোকাবেলা করবে, কিভাবে তাদেরকে বসে নিয়ে আসবে, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আর আওয়ামী লীগ তো সেটা চেষ্টা করেনি, তোরা নির্বাচন কবি কর, যে মার্কা নিয়ে জিতে আয়, তারপর দেখা যাক। তো হয়েছে, সব জিতে এসে বলে জাপা আমরা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ, হ্যাঁ আমরা জানি তোরা আওয়ামী লীগ থাক, তোরা স্বতন্ত্রই থাক, কিন্তু আমরাই থাক। এইগুলো অবস্থা ফানি ছিল বিষয়টা। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। ভিডিওটা দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।